হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করবে এবং আলোচনার শেষে যে উত্তরটি তোমাদের 5 নম্বরে 250 ওয়ার্ডে রেডি করতে হবে সেই উত্তরটিও আমি তোমাদেরকে প্রোভাইড করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই যে CC8 পেপার এবং পাশাপাশি তোমাদের 9, 10 এবং SSC B2 পেপারটি রয়েছে, প্রত্যেকটি পেপারের যে সাজেশন 2024 সালের যে সাজেশন, সেই সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সেই তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আরেকটি বিষয় উল্লেখ্য এই যে প্রত্যেকটি সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব। তাই আমার এই অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার লাইক করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার নিচে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাবে। তাই দেখে নেবো আমাদের মূল বিষয়টি কি রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার CC8 প্রশ্নটি দেখো, গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়? এটি 5 নম্বরের প্রশ্ন। গ্যালিলিও ছিলেন আধুনিক কালের যে প্রায়োগিক যে বিজ্ঞান, মানে বিজ্ঞানের যে ব্যবহারিক ক্ষেত্র, সেই ব্যবহারিক ক্ষেত্রে তিনি খুব সুনাম অর্জন করেন বা ব্যবহারিক বিজ্ঞানের জনক বলা হয় এই গ্যালিলিওকে। তো এই গ্যালিলিও, এটার পুরো নাম গ্যালিলিও গ্যালিলি, ইনি 1564 খ্রিস্টাব্দে ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেন এবং বাল্যকাল থেকেই এই গ্যালিলিও খুব মেধার এবং মননশীলতার পরিচয় দিয়েছিলেন। তাই পুত্রের এই মেধাকে লক্ষ্য করে তার পিতা গ্যালিলিওকে বিজ্ঞান সাধনায় মনোনিবেশ করার জন্য অনুপ্রাণিত করেন এবং চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার জন্য তাকে পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। যদিও পরবর্তী সময়ে অর্থের অভাবে তাকে এই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে হয়, কিন্তু এই সময় তিনি অনেক কিছু কিন্তু আবিষ্কার করেন। মানে গ্যালিলিও অনেক কিছু আবিষ্কার করেন, কিন্তু এই শুরু পিসা বিশ্ববিদ্যালয় থেকে যখন তার অর্থের অভাবে তিনি সেখান থেকে বিতাড়িত হচ্ছেন, ঠিক এই সময় তিনি আর্কিমিডিসের তত্ত্ব বা তার যে সূত্র সেটাকে অনুকরণ করে বা তাকে অনুসরণ করে তিনি এমন একটি নীতি আবিষ্কার করেন যে নীতির সাহায্যে অনেকগুলি দ্রবণ বা অনেকগুলো বস্তুর যে সংমিশ্রণ বা মিশ্র বস্তু বা মিশ্র পদার্থের মধ্যে কোনো একটি পদার্থের পরিমাণকে নির্ধারণ করা সম্ভব হয় এই নীতির সাহায্যে। এটাই ছিল তার প্রথম আবিষ্কার। এরপর তিনি গির্জায় যে বাতিগুলো থাকে, ঝাড় লণ্ঠন, সেই বাতিগুলোর যে দোদুল্যমান অবস্থা থেকে তিনি দোলকের সূত্র আবিষ্কার করেন। এছাড়া পিসা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়াশোনা করছিলেন, সেই সময় তিনি গণিত শাস্ত্রে প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন এবং একটা সময় তার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকা সত্ত্বেও তাকে এই পিসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পদে তাকে বসানো হয়। এছাড়া তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়তেও তিনি কিন্তু অধ্যাপনার কাজ করেছিলেন। তো এটা আমাদের নিয়ে প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে। এরপরে আমরা যে বিষয়গুলো দেখবো, দেখে নাও যে এই যে এখানে অতগুলো পয়েন্টস করা আছে, এগুলো সবই তার আবিষ্কার। গ্যালিলিও, আমি বলছি তাকে মহাবিজ্ঞানী বলা হয়, বিজ্ঞানের জনক বলা হয় এই কারণে যে তিনি অনেক কিছু আবিষ্কার করে যান এবং অনেক কিছু ভবিষ্যতে আবিষ্কার হয়তো হবে তার সূত্র তিনি রেখে যান। তা যাই হোক, এই পাদুয়া বিশ্ববিদ্যালয়ে যখন তিনি বা এই পিসা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি অধ্যাপক পদে আবার ফিরে আসেন, তখনই তিনি পূর্ণ মাত্রায় এই তার গবেষণার কাজে তিনি মনোনিবেশ করেন এবং এই গবেষণা করতে গিয়ে যে মধ্যযুগীয় প্রাচীন যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণার সাথে তার মতের একটা অমিল ঘটতে থাকে এবং তার সাথে সেই প্রাচীন মতবাদের সাথে তার মনের যে মতবাদ বা তার নিজস্ব যে ধ্যান ধারণা, যুক্তি তর্ক, তার একটা দ্বন্দ্ব বা সংঘর্ষ কিন্তু চলতে থাকে। তো এই সময়ে তিনি কিন্তু একাধিক বিষয় আবিষ্কার করেন। যেমন এই সময় তিনি বিভিন্ন বস্তুর যে অন্তর্নিহিত রহস্য, সেই রহস্য তিনি একের পর এক উদ্ঘাটন করতে থাকেন। হ্যাঁ, এবং কোনো বস্তুর যে গতিশীল যে গতিশীল অবস্থা, সেই গতিশীল অবস্থা নিয়ে কিন্তু তিনি একাধিক গবেষণা করেন এবং এক্ষেত্রে তিনি এমন একটি সেক্টর আবিষ্কার করেন যে সেক্টরের সাহায্যে কোনো সূক্ষ্ম হিসাব নিকাশ করা সম্ভব হয় এবং এই সেক্টরটি আবিষ্কার করার ফলে বিজ্ঞান সাধকদের বহুদিনের একটা অভাব, এই অভাব কিন্তু পূরণ হয় এই সেক্টর আবিষ্কারের মধ্য দিয়ে। এছাড়া এখানে দেখো, লক্ষ্য করে যে প্রথমে রয়েছে বস্তুর ভর কেন্দ্র।
তিনি বিভিন্ন বস্তুর যে গতিশীল অবস্থা সেটাকে তিনি আবিষ্কার করার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে বস্তুর ভর কেন্দ্রকে আবিষ্কার নিয়ে চর্চা করতে করতে তিনি সাইক্লয়েড আবিষ্কার করেন। সাইক্লয়েড বলে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব কিন্তু তিনি আবিষ্কার করেন এবং এই বস্তুর গতি নিয়ে গবেষণা করতে করতে তিনি আরো একটা জিনিস আবিষ্কার করেন, বস্তুর ত্বরণ এবং জাড্য। তিনি বস্তুর যে অন্তর্নিহিত রহস্য এটা কিন্তু তিনি অনেক এটা নিয়ে গবেষণা করেন এবং এটা নিয়ে তিনি সাইক্লয়েড আবিষ্কার করছেন, তার ত্বরণ এবং তার জাড্য এই বিষয়গুলো তিনি আবিষ্কার করছেন। এছাড়া নিউটনের আবির্ভাবের প্রায় 50 বছর আগে এই গ্যালিলিও গ্যালিলি নিউটনের যে গতি সূত্র সেটিকে কিন্তু তিনি আবিষ্কার করেন এবং যে আধুনিক বলবিদ্যা সেই আধুনিক বলবিদ্যাকেও কিন্তু তিনি আবিষ্কার করেন এবং এই পাদুয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি এই বলবিদ্যায় সংক্রান্ত তার যে গবেষণা সেটিকে আরো তিনি উন্নত করেন এবং এই বলবিদ্যার ভিতর দিয়ে তিনি কিন্তু একটি ভার্চুয়াল ওয়ার্ক বলে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এখানে তিনি আবিষ্কার করছেন, ভার্চুয়াল ওয়ার্ক। এরপর তিনি করছেন যে দিক নির্ণয় যন্ত্র, যাকে আমরা কম্পাস বলি, সেই কম্পাসটিও কিন্তু তিনি আবিষ্কার করছেন এই সময়। এবং তরল পদার্থের যে ধর্ম, তরল পদার্থের ধর্ম, পাম্পের কার্যাবলী, পাম্প যে পাম্পের সাথে আমরা জল করি, মানে জল তুলি বা করি মেশিন যেটা পাম্প, সেই পাম্পেরও কিন্তু একটা রূপরেখা তিনি কিন্তু এই সময় দিয়ে গিয়েছিলেন। তাহলে এই সময় তিনি তরল পদার্থের যে ধর্ম সেটি নিয়ে গবেষণা করছেন, পাশাপাশি তিনি পাম্পের কার্যাবলী সেটি নিয়ে গবেষণা করছেন। এছাড়া সমরবিদ্যা মানে দুর্গ নির্মাণ কৌশল, কোনভাবে দুর্গ নির্মাণ করলে সেটা ভালো প্রতিরক্ষা করা যাবে, ভালো প্রোটেকশন থাকবে, সেই দুর্গ নির্মাণ বা সমর স্থাপত্য বিদ্যার উপরেও কিন্তু তিনি যথেষ্ট গবেষণা করছেন। এবং তার এই যে গবেষণাপত্র যদি সংক্ষেপে আমরা একবার একটু দেখি, তা প্রথমে তিনি একটি নিক্তি আবিষ্কার করছেন, বিভিন্ন বস্তুর সংমিশ্রিত বস্তুর মধ্যে কোনো একটি বস্তুর পরিমাণকে নির্ধারণ করা যায়, এখানে দোলকের সূত্র আবিষ্কার করছেন, গণিত শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করছেন, বস্তুর ভর কেন্দ্র আবিষ্কার করছেন বা সেক্ষেত্রে সাইক্লয়েড আবিষ্কার করছেন, বস্তুর গতি যেটা নিউটনের যে গতি সূত্র সেটাকে আবিষ্কার করছেন, বস্তুর ত্বরণ এবং জাড্য আবিষ্কার করছেন, আধুনিক বলবিদ্যা সম্পর্কে তিনি একটা ধারণা দিচ্ছেন, ভার্চুয়াল ওয়ার্ক বলে একটি তত্ত্ব তিনি আবিষ্কার করছেন, সূক্ষ্ম হিসাব করার জন্য একটি সেক্টর যেমন আমরা ক্যালকুলেটর বলি সেই রকম একটা যন্ত্র কিন্তু তিনি তৈরি করছেন। এছাড়া দিক নির্ণয় যন্ত্র আবিষ্কার করছেন, তরল পদার্থের ধর্ম কি সেটাও তিনি আবিষ্কার করছেন, পাম্পের কার্যাবলী কি সেটা আবিষ্কার করছেন এবং সমর স্থাপত্যটি কেমন হওয়া প্রয়োজন সে ব্যাপারেও কিন্তু তিনি দৃকপাত করছেন। তো এত কিছু আবিষ্কার করছেন গ্যালিলিও গ্যালিলি এবং তার এই আবিষ্কারের কথা বিভিন্ন প্রবন্ধের মাধ্যমে তিনি কিন্তু জনপ্রিয় করে তোলার জন্য তার বক্তৃতার মাধ্যমে তিনি প্রচার কার্যে নেমে পড়েন। তো এই পর্যন্ত একটা পর্ব গ্যালিলিও গ্যালিলিস। এরপরে আসছে যে গ্যালিলিওর জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ যে আবিষ্কার বা সর্বাধিক তার যে শ্রেষ্ঠত্ব সেটি কিন্তু জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে। তিনি এই যে কোপার্নিকাস তার আগে বলে গেছেন যে সূর্য কেন্দ্রিক বিশ্ব তত্ত্ব দিয়েছেন, যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে বা তাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি আবর্তিত হচ্ছে, তাকে পরিক্রমা করছে। এই যে সূর্য কেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব এটি তিনি লক্ষ্য করেন যে এটি একেবারে ধ্রুব সত্য এবং এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ হন এবং তিনি তার যে গবেষণা তিনি গণিত বিদ্যায় পারদর্শী ছিলেন, তার গাণিতিক হিসাব নিকাশের মাধ্যমে তিনি দেখেন যে এই কোপার্নিকাসের বক্তব্য সঠিক। ঠিক এই সময় 1603 খ্রিস্টাব্দ নাগাদ তিনি একটি দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন। দূরবীক্ষণ যন্ত্র মানে দূরবীন আবিষ্কার করেন এবং সেই নিজের তৈরি করা দূরবীন দিয়ে আকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্রের যে কার্যকলাপ বা আকাশের যে অনন্ত রহস্য তিনি একের পর এক উদ্ঘাটন করতে থাকেন এবং তিনিও নিজে সিদ্ধান্ত নেন যে এই বিশ্বে সূর্য একটি নাভি বিন্দুতে অবস্থিত এবং অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো তাকে ঘিরে আবর্তিত হচ্ছে। এছাড়া তিনি এটাও দেখেন যে সূর্য কলঙ্ক, সূর্যের ভিতরে যে সূর্য কলঙ্ক বলি, কালো কালো দাগ থাকে অনেক জায়গায়, এই সূর্য কলঙ্ক সম্পর্কেও তিনি গবেষণা করেন এবং সূর্য যে একটি নিজের অক্ষের উপরে মানে ঘূর্ণি খাচ্ছে, সূর্য ঘুরছে, নিজের অক্ষে দাঁড়িয়ে ঘুরছে, এই ব্যাপারটিও কিন্তু তিনি আবিষ্কার করেন। পাশাপাশি তিনি এটাও লক্ষ্য করেন যে তার এই আবিষ্কার বা তার এই তত্ত্ব প্রাচীন বা মধ্যযুগীয় যে বাইবেলের যে তত্ত্ব তার বিরোধী, সম্পূর্ণ বিরোধী। তাই এই কারণে তিনি তার এই তত্ত্ব কিন্তু প্রচার করেননি, বহুদিন প্রচার করেননি।
কারণ মধ্যযুগীয় যে ধ্যান ধারণা, সেই ধ্যান ধারণায় সম্পূর্ণ বিপরীত একটি ধ্যান ধারণা তিনি মানুষের সামনে নিয়ে আবিষ্কার করেছেন, এবং সেটা যদি প্রচার করা হয় তাহলে কিন্তু সেটা তার বিরুদ্ধে যেতে পারে। তো এই ব্যাপারে তিনি সতর্ক ছিলেন। এরপর তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ে চলে আসেন এবং সেখানে এসে অধ্যাপনা করতে থাকেন। ঠিক এই সময়ে প্রাচীনপন্থী যাজক সম্প্রদায় তাকে রোমে ডাকে, এবং রোমে ডেকে তাকে ইকুইজিশনের সামনে তাকে দাঁড় করানো হয়, তাকে বাধ্য করা হয় সেখানে দাঁড়াতে, এবং সেখানে বিচার হয়। বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে বলা হয় যে গ্যালিলিও প্রাচীন যে ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধচারণ করছে, এবং তাকে সাবধান করে দেওয়া হয় এবং তাকে দিয়ে স্বীকার করিয়ে নেওয়া হয় যে তার এই যে আবিষ্কার, এত কিছু আবিষ্কার সব ভুল, ভ্রান্ত, এবং এই তত্ত্ব তিনি কখনোই মানুষের সামনে প্রচার করবেন না। এরপরের ইতিহাস আমরা কম বেশি জানি। গ্যালিলিও প্রায় গৃহবন্দী অবস্থায় তার বাকি জীবনটা কাটে। যদিও গ্যালিলিও জীবিত থাকাকালীন গ্যালিলিও কিন্তু তিনটি বই বা পুস্তক লিখে গিয়েছিলেন। এই যে মহাকাশের যে শৈলকেন্দ্রিক যে বিশ্বব্রহ্মাণ্ডের তত্ত্ব, এটিকে কিন্তু তিনি একটা তার যে বিখ্যাত গ্রন্থ ডায়লগ কনসার্নিং টু প্রিন্সিপালস ইন দ্য ওয়ার্ল্ড, ডায়লগ কনসার্নিং টু নিউ সায়েন্স, এরকম বিভিন্ন গ্রন্থে বা পত্রিকার মাধ্যমে তিনি কিন্তু তার এই তত্ত্ব প্রচার করে গিয়েছিলেন কিছুটা হলেও, এবং এই পুস্তকগুলি তাকে অমরত্ব এবং শ্রেষ্ঠত্ব দান করেছে। তা যাই হোক, এই গ্যালিলিও গ্যালিলির মানুষের কাছে আজকে শ্রেষ্ঠ বিজ্ঞানী বা বিজ্ঞানের জনক হিসেবে প্রতিপন্ন হয়েছে ঠিকই, কিন্তু এই গ্যালিলিওকে 1642 খ্রিস্টাব্দে এক প্রকার সমাজচ্যুত অবস্থায় এই মহাবিজ্ঞানীর কিন্তু জীবনাবসান ঘটে। তো এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে হবে। টোটাল এই গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়, তার একাধিক যে গবেষণা বা একাধিক যে আবিষ্কার, সেগুলো পর আলোচনা করতে হবে, এবং শেষে তার একটা কনক্লুশন টানতে হবে। তো এই নোটসটা তোমরা কিভাবে লিখবে 250 ওয়ার্ডের মধ্যে, সেই নোটসটি আমি লিখে রেডি করেছি আমার নিজের হাতে, এবং সেই নোটসটি নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার CC 8, এবং তোমরা যারা পাশে পড়ছো 6th সেমিস্টারে, তোমাদের ডিএসসি B2 জন্য কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। প্রশ্নটি আধুনিক বিজ্ঞানের জনক হিসেবে গ্যালিলিওর অবদান লেখো, অথবা গ্যালিলিওকে কেন আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়। প্রশ্নমান 5। উত্তরটি লিখবে, আধুনিক পরীক্ষামূলক বিজ্ঞানের জনক রূপে সম্মানিত গ্যালিলিও গ্যালিলি 1564 থেকে 1642 ইতালির পিসা শহরে জন্মগ্রহণ করেন। সাধারণভাবে তিনি গ্যালিলিও নামে পরিচিত। বাল্যকাল থেকে গ্যালিলিও অসাধারণ প্রতিভা ও মননশীলতার পরিচয় দেন। পুত্রের অসাধারণ মেধা ও প্রতিভার কথা স্মরণ করে গ্যালিলিওর পিতা তাকে বিজ্ঞান সাধনায় আত্মনিয়োগ করার প্রেরণা দেন, এবং চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার জন্য তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সময় থেকে তার চিন্তা জগতে বিপ্লব দেখা দেয় এবং মধ্যযুগীয় গতানুগতিক চিন্তাধারার সঙ্গে তার সংঘর্ষ শুরু হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হন। কিন্তু এই ঘটনার কিছুদিন পরেই তিনি আর্কিমিডিসের কাজের অনুকরণে এমন একটি নিক্তি তৈরি করেন যার দ্বারা মিশ্র ধাতু সমূহের মধ্যে কোনো একটি উপাদানের পরিমাণ নির্ণয় করা যায়। ইতিমধ্যে তিনি গির্জায় ঝুলন্ত বাতিগুলোর দোলায়মান অবস্থা পর্যবেক্ষণ করে দোলকের সূত্রগুলি আবিষ্কার করে সকলকে চমৎকৃত করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি গণিত শাস্ত্রে প্রভূত পাণ্ডিত্য অর্জন করেন, এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি না থাকা সত্ত্বেও তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদটি লাভ করেন। পাদুয়া বিশ্ববিদ্যালয়েও তিনি অধ্যাপনা করেন। পরের প্যারায় অধ্যাপকের পদ লাভ করেই গ্যালিলিও বিজ্ঞান সাধনায় সম্পূর্ণ আত্মনিয়োগ করেন। অসংখ্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি বস্তুর অন্তর্নিহিত রহস্যাবলী একটির পর একটি উদ্ঘাটন করতে থাকেন। বস্তুর ভরকেন্দ্র নিয়ে গবেষণার সময় তিনি হঠাৎ একদিন সাইক্লয়েড আবিষ্কার করেন। বস্তুর গতি প্রকৃতি সম্পর্কে অ্যারিস্টটলের মতবাদ তিনি ভ্রান্ত বলে প্রমাণ করেন। বস্তুর গতি নিয়ে দীর্ঘ গবেষণার পর তাদের ত্বরণ ও জাড্য আবিষ্কার করেন। নিউটনের জন্মের অর্ধ শতাব্দী আগেই গ্যালিলিও নিউটনের গতিসূত্র এবং আধুনিক বলবিদ্যার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাদুয়াতে অবস্থানকালে গ্যালিলিওর বিজ্ঞান সাধনায় এক বিস্ময়কর ইতিহাস সৃষ্টি করেন। তিনি বলবিদ্যার উপর কাজগুলোকে আরো পূর্ণাঙ্গ করেন এবং ভার্চুয়াল ওয়ার্ক নামে একটি গুরুত্বপূর্ণ তত্ত্বটি আবিষ্কার করেন। নানাবিধ সূক্ষ্ম হিসাব নিকাশ করা যায় এমন একটি সেক্টর আবিষ্কার করে বিজ্ঞান সাধকদের অনেক দিনের অভাব তিনি পূরণ করেন। কিছুদিন পরে তিনি দিক নির্ণয় যন্ত্র আবিষ্কার করেন। তরল পদার্থের ধর্ম এবং
পাম্পের কার্যপ্রণালী নিয়েও তিনি মূল্যবান গবেষণা করেন। আবার সমর স্থাপত্য ও দুর্গ নির্মাণ কৌশল নিয়েও তিনি বহুবিধ গবেষণা করেন। গবেষণালব্ধ সমস্ত বিষয়ের উপর তিনি বক্তৃতা দিয়ে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলার চেষ্টা করেন। শেষ প্যারা এটি, 3টি প্যারাই লিখবে 250 ওয়ার্ডে এর ভিতরে। দেখো, গ্যালিলিওর বৈজ্ঞানিক প্রতিভার সর্বোত্তম পরিচয় রয়েছে জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কারের মধ্যে। নিজে গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যালোচনা করে তিনি কোপারনিকাসের সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্বের সত্যতা সম্বন্ধে নিঃসন্দেহ হন, কিন্তু এই তত্ত্ব গির্জায় প্রচারিত ভূকেন্দ্রিক বিশ্বতত্ত্বের পরিপন্থী হওয়ায় তিনি তা প্রকাশ করতে সাহসী হননি। 1609 খ্রিস্টাব্দে নব আবিষ্কৃত দূরবীনের সাহায্যে গ্যালিলিও আকাশের অনন্ত রহস্য দেখতে শুরু করেন। সূর্যকেন্দ্রিক বিশ্বতত্ত্বের সত্যতা তখন তার কাছে আরো স্পষ্ট হয়ে ওঠে। পর্যবেক্ষণ লব্ধ এইসব নতুন তথ্যের উপর ভিত্তি করে দ্য মেসেঞ্জার অব দ্য স্টার্স নামে একটি অতি উচ্চমানের প্রবন্ধ তিনি রচনা করেন। সৌর কলঙ্ক এবং নিজ কক্ষের উপর সূর্যের ঘূর্ণনও তিনি আবিষ্কার করেন। ইতিমধ্যে গ্যালিলিও পুনরায় পিসা বিশ্ববিদ্যালয়ে প্রত্যাবর্তন করেন, কিন্তু তার আবিষ্কার বাইবেল প্রচারিত বিশ্বতত্ত্বের উপর আঘাত করতে শুরু করলে প্রাচীনপন্থীরা তাকে রোমে ডেকে ইনকুইজিশনের, মানে এটি বিচারালয়, গির্জার ইনকুইজিশনের সামনে উপস্থিত হতে বাধ্য করে। সেখানে প্রাচীন ধর্মের বিরুদ্ধাচারী বলে তাকে ধিক্কার করা হয় এবং তাকে স্বীকার করতে বাধ্য করা হয় যে বিশ্বতত্ত্ব সম্পর্কে তার সব আবিষ্কার ভ্রান্ত এবং এই সব তথ্য তিনি কখনো প্রচার করতে পারবেন না। এরপর থেকে তিনি বাকি জীবন প্রায় গৃহবন্দী অবস্থায় থাকতে বাধ্য হন। তার রচিত ডায়লগ কনসার্নিং দ্য টু প্রিন্সিপাল সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড এবং ডায়লগ কনসার্নিং টু নিউ সায়েন্স তাকে অমরত্ব দান করলেও এবং বিজ্ঞানের বহু মৌলিক তথ্য আবিষ্কারের জন্য আধুনিক বিজ্ঞানের জনক রূপে স্বীকৃতি পেলেও প্রায় সমাজচ্যুত অবস্থায় মহাবিজ্ঞানী গ্যালিলিওর জীবনাবসান হয়। এই ছিল গ্যালিলিও গ্যালিলি। এর আগে তোমাদের কেপলারের যে প্রশ্নটি আছে, আধুনিক বিজ্ঞানে কেপলারের অবদান, সেটিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি। এবং এর পরে কোপারনিকাস, এর আগে আমি কোপারনিকাসের ভিডিওটি দিয়েছি এবং এবার দিলাম গ্যালিলিও। এর পরের যে ভিডিওটি নিয়ে আসবো সেটি হচ্ছে কেপলার এবং নিউটন। পরপর এই প্রশ্নগুলো আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে এবং উত্তরগুলিও তোমাদের সামনে আমি হাজির করব। তাই তোমরা যারা এই ক্লাসে পড়ছো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে।